হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনয়নস ক্লাসরুম। আজকে ডেলি মক টেস্ট সিরিজের 27 নম্বর মক টেস্ট। এর আগের দিন অর্থাৎ গতকাল আমি যে মক টেস্ট নিয়ে এসেছিলাম সেটা বেসিক্যালি ইডিয়মসের উপরে ছিল এবং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে বারবার এসেছে, এইবারও আসার খুব সম্ভাবনা আছে। সেই রকম 12টা প্রশ্ন নিয়েছিল গতকালের মক টেস্ট, পরে 3টে এক্সট্রা দেওয়া ছিল। যাই হোক, আজকে 27 নম্বর মক টেস্ট। আমাদের এই সিরিজে আর দুটো মক টেস্ট নেব, 28 নম্বর এবং 29 নম্বর। তারপর যে মক টেস্ট নাম্বার 30 হওয়ার কথা সেটা নেওয়া হবে অনলাইন মোডে। কোথায় নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, তাতে সিলেবাসের মধ্যে আমি যদি আর কয়েকটা জিনিস অ্যাড করতে চাই সেগুলো কি হবে না হবে সব কিছু বিস্তারিতভাবে আমি উইদিন 1 উইক তোমাদের জানাবো। তো যদি তোমরা সেই টেস্ট দিতে আগ্রহী থাকো এবং সিরিয়াস থাকো তো ডেফিনেটলি প্রত্যেকটি মক টেস্ট এর আগে যেগুলো নিয়েছি সেগুলো দেখবে, সেখান থেকেই প্রশ্ন থাকবে, সেখানে কমেন্ট করবে, প্রত্যেকটা মক টেস্টে ইন্ডিভিজুয়ালি জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। দেরি করবো না, আজকের মক টেস্ট শুরু করছি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 1, দ্য অপোজিট অফ এক্সট্রাভ্যাগেন্স ইজ। এক্সট্রাভ্যাগেন্স কথাটার বিপরীত শব্দ কি? এক্সট্রাভ্যাগেন্স, এক্সট্রাভ্যাগেন্স কথাটির বিপরীত শব্দ কি? প্রথমে জানতে হবে এক্সট্রাভ্যাগেন্স মানে কি। যাই হোক, 4টে অপশান দেওয়া আছে, প্রফলিগেসি, থ্রিফট, প্রডিগ্যালিটি নাকি নান অফ দ্য অ্যাবাভ। বেসিক্যালি 3টে অপশন, প্রফলিগেসি, থ্রিফট, প্রডিগ্যালিটি নাকি নান অফ দ্য অ্যাবাভ। উত্তর কি হবে? পরীক্ষায় বারবার আসে এক্সট্রাভ্যাগেন্স কথাটা এবং এই শব্দগুলো থ্রিফট, প্রফলিগেসি, প্রডিগ্যালিটি, এই প্রত্যেকটা শব্দ কিন্তু পরীক্ষার দিক থেকে কিছু কিছু শব্দ থাকে যেগুলো বিভিন্ন পরীক্ষাতে রিপিট করে, বিভিন্ন পরীক্ষায়। সেই শব্দগুলোর প্রতি ওদের একটা আলাদা ভালোবাসা থাকে, টান থাকে, যে ওই শব্দগুলোই দেবে তারা। তো এক্সট্রাভ্যাগেন্স কথাটা সেরকম একটা শব্দ। এক্সট্রাভ্যাগেন্স কথাটির বাংলা অর্থ হচ্ছে অপচয় করা, টাকাকে না বুঝে সুঝে খরচ করা, অতিরিক্ত খরচ করা। তার অপোজিট ওয়ার্ড এখানে দেওয়া আছে থ্রিফট, THRIFT, থ্রিফট। থ্রিফট কথাটির অর্থ হচ্ছে বুঝে সুঝে ব্যয় করা। থ্রিফট কথাটির অর্থ হচ্ছে বুঝে সুঝে ব্যয় করা। লিখে রাখতে পারো থ্রিফট কথাটির মিনিং, লিখে রাখতে পারো একটা। আমি যদি এক্সপ্লেন করি মিনিংটাকে তাহলে এরকম দাঁড়াবে, লেখো দ্য কোয়ালিটি, এটা একটা গুণ। কী রকমের গুণ? না, দ্য কোয়ালিটি অফ ইউজিং মানি or other resources, using money or other resources carefully and not wastefully, ওয়েস্ট করবে না। কেয়ারফুলি কোনো রিসোর্স বা টাকা পয়সাকে, মানিকে তারা কেউ যদি ব্যবহার করে, সেই যে গুণটা, সেই গুণটাকে বলা হয় থ্রিফট। হাউএভার এক্সট্রাভ্যাগেন্স মানে কি? তার উল্টোটা, যেখানে ওয়েস্ট করবে, কেয়ারফুলি ইউজ করবে না মানিটাকে। এই থ্রিফট কথাটার আগে যদি প্রেফিক্স যোগ করি একটা স্পেন্ড, এবং কথাটি বলি স্পেন্ড থ্রিফট, তার মানেও কিন্তু হয় এক্সট্রাভ্যাগেন্স। ক্লিয়ার? মাথায় রাখবে, থ্রিফট তার আগে যদি বসিয়ে দিই স্পেন্ড কথাটা এবং বলি স্পেন্ড থ্রিফট, তার মানেও কিন্তু দাঁড়ায় এক্সট্রাভ্যাগেন্স। প্রফলিগেসি এবং প্রডিগ্যালিটি এই দুয়ের অর্থ হচ্ছে এক্সট্রাভ্যাগেন্স। এরা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্সের নিয়ারেস্ট মিনিং। স্পেন্ড থ্রিফট, প্রডিগ্যালিটি, প্রফলিগেসি, এরা প্রত্যেকে কি না এক্সট্রাভ্যাগেন্সের নিয়ারেস্ট মিনিং। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 2, এ পার্সন হু মেক্স হিজ জার্নি অন ফুট ইজ কল্ড। একজন ব্যক্তি যে পায়ে হেঁটে তার জার্নি কভার করে, এ পার্সন হু মেক্স হিজ জার্নি অন ফুট ইজ কল্ড এ ওয়াকার, এ র্যাম্বলার, এ ওয়ান্ডারার নাকি এ পেডেস্ট্রিয়ান। উত্তর কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য বারবার আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই শব্দটি পরীক্ষায় বারবার দেয়। কোনটা হবে? সময় লাগার কথা নয় এই প্রশ্নে, জানলে সময় লাগবে না, না জানলেও উল্টোপাল্টা উত্তর দিয়ে লাভ নেই, উত্তর হবে পেডেস্ট্রিয়ান। এ পার্সন হু মেক্স হি জার্নি অন ফুট ইজ কল্ড এ পেডেস্ট্রিয়ান। ওয়ান্ডারার কথাটার অর্থ লিখে রাখো। এ পার্সন, ওয়ান্ডারার মানে কি প্রত্যেকটি জানতে হবে। তো এ পার্সন হু ট্রাভেলস
এমলেসলি, এমলেসলি। কারণ তোমরা জানো যে ওয়ান্ডার করা মানে ইতস্তত ঘুরে বেড়ানো, এদিক ওদিক, তাই না? এদিক ওদিক ঘুরে বেড়ানো। তো ওয়ান্ডারার মানে ট্রাভেলার বলতে পারো, ওয়ান্ডারার মানে ট্রাভেলার বলতে পারো। যাই হোক, এ র্যামলার মানে কি? র্যামলার কথার অর্থ কি? এটাও পরীক্ষায় পড়তে পারে। লেখো, এ পারসন হু ওয়াক্স, এ পারসন হু ওয়াক্স ইন দ্য কান্ট্রি সাইড, ইন দ্য কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড বলতে ইন দ্য কান্ট্রি সাইড ফর প্লেজার, একটু আনন্দের জন্য, প্লেজারের জন্য কান্ট্রি সাইডে যে ঘুরে বেড়ায়, কান্ট্রি সাইড মানে গ্রামে গঞ্জের দিকে যে ঘুরে বেড়ায় প্লেজার পাওয়ার জন্য, তাকে বলা হয় এ র্যামলার। আর ওয়াকার মানে কি? যে হাঁটে, যে হাঁটে। তার সাথে আমি এক্সট্রালি যোগ করছি না। যখনই বলবো হু মেক্স হিজ জার্নি অন ফুট, কোনো একটা জায়গায় যাবে, সে সাইকেল নিল না, সে বাইক নিল না, সে পায়ে হেঁটে সেই জায়গায় গেল, তখন তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, র্যামলার কী জিনিস, ওয়ান্ডারার কী এবং পেডেস্ট্রিয়ান কী। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তোমাদের স্ক্রিনে, লাভ ফর দ্য হোল সোসাইটি ওর ওয়ার্ল্ড ইজ কল্ড, সারা পৃথিবীর জন্য ভালোবাসা, পুরো সমাজের জন্য যে ভালোবাসা, এই যে লাভ ফর দ্য হোল সোসাইটি, সবার জন্য যে ওয়েলফেয়ার, ভালো সুচিন্তা করা, লাভ ফর দ্য হোল সোসাইটি ওয়ার্ল্ড ইজ কল্ড প্যাট্রিয়টিজম, জেনারাসনেস, ফিলান্থ্রপি নাকি নোবিলিটি, নাকি নোবিলিটি? উত্তর কী হবে? প্যাট্রিয়টিজম, জেনারাসনেস, ফিলান্থ্রপি নাকি নোবিলিটি? লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড, হোল সোসাইটি ইজ কল্ড। বিসিএসের প্রিলিতে আসা প্রশ্ন দিয়েছি, জেনে রাখো, লাভ ফর দ্য হোল সোসাইটি বা ওয়ার্ল্ড মানে হচ্ছে ফিলান্থ্রপি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 4 তোমাদের স্ক্রিনে, ওয়ান হু নোজ অল ইজ কল্ড, সর্বজ্ঞানী, যিনি সব জানেন, ওয়ান হু নোজ অল ইজ কল্ড omniscient, omnipotent, learned নাকি এরুডাইট? omniscient, omnipotent, learned নাকি এরুডাইট? ওয়ান হু নোজ অল, যিনি সব কিছু জানেন, ওয়ান হু নোজ অল ইজ কল্ড, সময় দেবো না, লিখে রাখো omniscient, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। omnipotent মানে কি? অল পাওয়ারফুল, অল পাওয়ারফুল। লার্নেড মানে জানো, এরুডাইট মানে হচ্ছে পণ্ডিত, এরুডাইট মানে পণ্ডিত, পণ্ডিত যিনি অনেক কিছু জানেন, তাই না, যার অনেক জ্ঞান আছে, তিনি পণ্ডিত। কিন্তু এরুডাইট মানে তিনি সব কিছু জানেন এমনটা নয়। ওয়ান হু নোজ অল ইজ omniscient। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, দ্য আর্ট অফ রাইটিং ডেকোরেটিভলি ইজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্য আর্ট অফ রাইটিং ডেকোরেটিভলি, ডিজাইন করে লেখা, গুছিয়ে লেখা, ডেকোরেটিভলি লেখা, সেই যে আর্টটা, সেই আর্টটাকে কী বলা হয়? কার্টোগ্রাফি, ক্যালিগ্রাফি, লেক্সিকোগ্রাফি নাকি নান অফ দ্য অ্যাবাভ? কি উত্তর হবে? কার্টোগ্রাফি, ক্যালিগ্রাফি, লেক্সিকোগ্রাফি নাকি নান অফ দ্য অ্যাবাভ? গ্রাফি এই সাফিক্সটা দিয়ে প্রচুর প্রচুর শব্দ হয়, প্রচুর শব্দ হয়, কয়েকশো শব্দ হয় গ্রাফি দিয়ে। তো বিভিন্ন আর্টকে আমরা গ্রাফি দিয়ে রিপ্রেজেন্ট করি, বিভিন্ন আর্টকে। ফটোগ্রাফি মানে কি? ছবি তোলার আর্ট, তাই না? তো কার্টোগ্রাফি, ক্যালিগ্রাফি, লেক্সিকোগ্রাফি, 3টে অপশান দেওয়া আছে। দ্য আর্ট অফ রাইটিং ডেকোরেটিভলি ইজ কল্ড ক্যালিগ্রাফি, তার জন্য যে বেশ ডিজাইন করে লেখে তাকে বলা হয় ক্যালিগ্রাফার। যাই হোক, কার্টোগ্রাফি মানে কি? দ্য আর্ট অফ মেকিং ম্যাপস, লিখে রাখো, দ্য আর্ট অফ মেকিং ম্যাপস, ম্যাপস তৈরি করা, যিনি ম্যাপ তৈরি করেন তাকে বলা হয় কার্টোগ্রাফার। আর লেক্সিকোগ্রাফি মানে কি? ডিকশনারি লেখা, একটা ডিকশনারি লেখা, সেই যে আর্টটা তাকে বলা হয় লেক্সিকোগ্রাফি, যিনি ডিকশনারি লেখেন তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6 তোমাদের স্ক্রিনে, বিশেষ আসা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল। টু রিফিউজ ইজ টু ডিনাই, টু রিফিউজ এই যে ক্রিয়াপদটা টু রিফিউজ, তার মানে হচ্ছে কি না টু ডিনাই, রিফিউজ করা মানে ডিনাই করা। বাট ইউজড এজ এ নাউন, যখন রিফিউজ কথাটাকে নাউন হিসেবে ইউজ করা হয়, ভার্ব হিসেবে ইউজ করছি না, ইউজড এজ এ নাউন ইট মিনস, তখন তার মানে কি হয়? রিফিউজ কথাটা, রিফিউজ কথাটা যখন নাউন হিসেবে আমরা লিখি
তখন রিফিউজের মানে কি হয়? ডাস্ট, গার্বেজ, ফিউল নাকি প্রহিবিশন? চারটে অপশান দেওয়া আছে, ডাস্ট, গার্বেজ, ফিউল নাকি প্রহিবিশন। সময় দেওয়া যাবে না, এই প্রশ্নে সময় নষ্ট করে লাভ নেই, জানলে পারবে নয়তো পারবে না। রিফিউজ কথাটার অর্থ লিখে রাখো নাউন হিসেবে গার্বেজ, গার্বেজ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে। এ পিউজিলিস্ট ইজ আ বক্সার, সুইমার, অ্যাথলিট নাকি ওয়েট লিফটার? যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত তারা কিন্তু এই প্রশ্নের উত্তর পারবে, কারণ নানান পরীক্ষায় এই প্রশ্ন এসেছে। পিউজিলিস্ট কথাটা কিসের সাথে যুক্ত? এ পিউজিলিস্ট ইজ আ বক্সার, সুইমার, অ্যাথলিট নাকি ওয়েট লিফটার? উত্তর কি হবে? দেখো, আজকের পরীক্ষায়, আজকের মক টেস্টে আমি স্পেসিফিক্যালি নিয়ারেস্ট মিনিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এইগুলো দিয়েছি। জানা না থাকলে পারবে না, কেউ 1 পেতে পারো, কেউ 2 পেতে পারো, তাতে যায় আসে না কিছু, কিন্তু তুমি তোমার অজানা জিনিসগুলো শিখছো, তাই লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। তোমার যদি স্কোর কম হয় সেই কম স্কোর জানাবে, যদি 0 হয় তো 0 জানাবে। দ্যাট মিনস তুমি 10 নাম্বার কিন্তু পেয়ে যাবে পরে। তুমি 10টা প্রশ্নের উত্তর সঠিক শিখেছো, শুধু 10টা প্রশ্ন নয়, তার সাথে আরও অন্যান্য শব্দগুলোর অর্থ শিখছো, তাই না? তো এ পিউজিলিস্ট ইজ আ বক্সার, বিশেষ করে পিউজিলিস্টকে বলা হয়, মানে পিউজিলিস্ট বলা হয় প্রফেশনাল বক্সারকে, প্রফেশনাল বক্সার। ঠিক আছে? নেক্সট প্রশ্ন তোমাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 8। আই নো দ্যাট হি কিল্ড দ্য স্নেক, আই নো দ্যাট হি কিল্ড দ্য স্নেক। এই বাক্যটির ভয়েস চেঞ্জ করতে বলা আছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। আই নো দ্যাট হি কিল্ড দ্য স্নেক। উত্তর কি হবে? তোমাদের জন্য সময় এই প্রশ্নে 40 সেকেন্ড পুরো সময় দিচ্ছি, 40 সেকেন্ড পুরো সময় দিচ্ছি, ভাবনা চিন্তা করো, আমি কোনো কথা বলছি না। যারা পারবে না আমি শিখিয়ে দেবো, এই মক টেস্টের মধ্যে শিখিয়ে দেবো। আই নো দ্যাট হি কিল্ড দ্য স্নেক, ভয়েস চেঞ্জ কি করবে? 40 সেকেন্ড সময় নাও, ভাবনা চিন্তা করো, পুরো বাক্যটাতে কর্ম কী আছে, কর্তা কী আছে, দেখো কিভাবে চেঞ্জ করতে হয়, ভয়েস চেঞ্জ করার নিয়ম কি। যারা জানো না তারা পারবে না, যারা জানো, যারা শিখেছো তারা উত্তরটি সঠিক দেওয়ার চেষ্টা করো। আই নো দ্যাট হি কিল্ড দ্য স্নেক, উত্তর কি হবে? আমি জানি যে সে সাপটাকে মেরেছিল। আই নো দ্যাট হি কিল্ড দ্য স্নেক। যারা উত্তর দিচ্ছ এখনও দাও, আমি শুরু করছি, আমি অ্যান্সারটা দেওয়া শুরু করছি। দেখো, প্রথমে বুঝতে হবে এই বাক্যটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটি একটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য দেওয়া আছে, দুটো ক্লজ আছে। আই নো এটা প্রিন্সিপাল ক্লজ, এটা মেন ক্লজ, এটা প্রধান খণ্ড বাক্য। দ্যাট হি কিল্ড দ্য স্নেক, যে সে সাপটা মেরেছিল, এটা অপ্রধান খণ্ড বাক্য। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় যদি পসিবল হয়, যদি ভয়েস চেঞ্জ করা যায়, তাহলে প্রধান খণ্ড বাক্য এবং অপ্রধান খণ্ড বাক্য দুটোরই ভয়েস চেঞ্জ করতে হয়, দুটোকেই প্যাসিভ করতে হয়। এখন গল্প হচ্ছে আই নো, এই নো ক্রিয়াপদটার আমি কিভাবে প্যাসিভ ফর্ম নিয়ে আসবো। দেখো, আই নো দ্যাট হি কিল্ড দ্য স্নেক, এই পুরো সেন্টেন্সটা ধরলে পর আমি দেখতে পাচ্ছি এই নো ক্রিয়াপদের অবজেক্ট কোনটা। আমি কি জানি? আই নো হোয়াট, আমি কি জানি? আমি জানি যে সে সাপটা মেরেছিল, দ্যাট হি কিল্ড দ্য স্নেক। অর্থাৎ এই যে অপ্রধান খণ্ডবাক্যটা, এই পুরোটি হচ্ছে নো ক্রিয়াপদের অবজেক্ট, এই পুরোটি হচ্ছে নো ক্রিয়াপদের অবজেক্ট। ক্লিয়ার? আমি কি জানি? আমি জানি যে সে সাপটা মেরেছিল, তাহলে যে সে সাপটি মেরেছিল, এই পুরোটি অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? অবজেক্টকে আমি কর্তার জায়গায় নিয়ে আসবো, তাহলে আমি নিয়ে আসছি দ্যাট হি কিল্ড দ্য স্নেক, এটা প্রথমে নিয়ে আসছি, দ্যাট হি কিল্ড দ্য স্নেক, দ্যাট হি কিল্ড দ্য স্নেক। এবারে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? অবজেক্টকে আমি সাবজেক্টের জায়গায় বসালাম এবং সেই অনুযায়ী আমি বি ভার্ব বসাবো। তো এখানে বি ভার্ব কী হবে? সাধারণ বর্তমান কাল ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্স নো ছিল। আমার সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় প্যাসিভ ভয়েসে এম ইজ আর আসে। দ্যাট হি কিল্ড দ্য স্নেক, এই পুরো যে ক্লজটা, ক্লজ সবসময় হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা ক্লজ যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে বা নাউনের কাজ করে, তখন সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই ধরা হয়। তাহলে সেই অনুযায়ী আমি এখানে ইজ বসাবো। দ্যাট হি কিল্ড দ্য স্নেক ইজ নোন টু মি, ইজ নোন টু মি। নো ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, দিয়ে নোন পরে টু বসে আইটাকে অবজেক্ট করলাম মি।
ইজ নোন টু মি। বাট এখনও আমাদের ভয়েস চেঞ্জ পুরোপুরি হলো না। তার কারণ কি, দ্যাট হি কিল দ্য স্নেক, এই যে অপ্রধান খণ্ডবাক্যটি ছিল এর মধ্যে আবার একটা সাবজেক্ট আছে, অবজেক্ট আছে এবং একটা ক্রিয়াপদ আছে, মেন ভার্ব আছে, এরও ভয়েস চেঞ্জ করতে হবে। দ্যাট হি কিল দ্য স্নেক, দ্যাটটাকে আমি যেমন আছে সেরকম রাখলাম। দ্যাট কর্মকে দ্য স্নেক, সো দ্যাট দ্য স্নেক ওয়াজ কিল্ড, পাস্ট টেন্সে ছিল, সিম্পল পাস্ট টেন্স, আমি ওয়াজ বসালাম, দ্য স্নেক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী ওয়াজ বসবে। দ্যাট দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, তারপর যা আছে তাই, ইজ নোন টু মি, ব্যাস এই হলো ভয়েস চেঞ্জ। দ্যাট দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম ইজ নোন টু মি, এটা একটা হতে পারে। অথবা কি হতে পারে, আই নো, এই জায়গাটাকে আমি ভয়েস চেঞ্জ করতে পারি এইভাবে, ইট ইজ নোন টু মি, ইট দিয়ে ইট ইজ নোন টু মি, তারপর দ্যাট ছিল, দ্যাটটা বসাবো, দ্যাট হি কিল্ড দ্য স্নেক, ওই জায়গাটার ভয়েস চেঞ্জ করবো, দ্যাট দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, দুটোই হতে পারে। তো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা যদি করে থাকো ফুল মার্কস পাবে। নেক্সট আসছি কোশ্চেন নম্বর 9 তোমাদের স্ক্রিনে। রিপেয়ার ইওর সাইকেল, তোমার সাইকেলটি সারাও। রিপেয়ার ইওর সাইকেল, চেঞ্জ দ্য ভয়েস, আচ্ছা লিখে রাখো, চেঞ্জ দ্য ভয়েস নয়, আমি বলছি ইউজ দ্য ভার্ব গেট, এইটা লেখো, প্রশ্নটা পাল্টে নাও। ইউজ দ্য ভার্ব গেট ক্রিয়াপদটিকে ব্যবহার করো এই সেন্টেন্সের মধ্যে। রিপেয়ার ইওর সাইকেল, এই বাক্যটিকে তুমি রিরাইট করবে, ইউজ দ্য ভার্ব গেট, বলা আছে গেট ক্রিয়াপদটিকে ব্যবহার করতে হবে। কি করবে, উত্তর কী হবে তোমাদের, উত্তর কী হবে, রিপেয়ার ইওর সাইকেল, উত্তর কী হবে। সময় দিচ্ছি 30 সেকেন্ড সময় তোমাদের জন্য থাকছে। রিপেয়ার ইওর সাইকেল, যারা জানো না চিন্তা করার কোনো কারণ নেই, এই বাক্যগুলোকে কয়েকবার করতে করতে শিখে যাবে। পরীক্ষায় কিন্তু বারবার আসে, বিভিন্নভাবে আসে, এবং এটা আমি করিয়েওছি, এটা আমি মক টেস্টে দিয়েওছি, এই ধরনের বাক্য আমি মক টেস্টে অলরেডি দিয়েছি। সেই সেন্টেন্স কারোর যদি মনে থাকে সেই পারবে। রিপেয়ার ইওর সাইকেল, গেট দিয়ে করতে বলছি, খুব সোজা। গেটকে প্রথমে বসাবে, গেট রিপেয়ার হোয়াট, না ইওর সাইকেল, তাই না? তুমি কি নিজে সাইকেল সারাবে, না অন্য কাউকে দিয়ে সারাবে? কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, এই যে ক্রিয়াপদের ব্যবহার, কাউকে দিয়ে, অন্য কাউকে দিয়ে কাজ করানো, তখন আমরা পজিটিভ ভার্ব ইউজ করি, এবং বিশেষ করে গেট ক্রিয়াপদটা ইউজ হয়। তো গেট ইওর সাইকেল রিপেয়ার্ড, রিপেয়ারের পাস্ট পার্টিসিপল করলে গেট ইওর সাইকেল রিপেয়ার্ড, ক্লিয়ার? গেট ইওর সাইকেল রিপেয়ার্ড, এই হচ্ছে আমাদের উত্তর। গেট ইওর সাইকেল ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া থাকবে রিপেয়ার, তোমাকে বলবে ইউজ দ্য প্রপার ফর্ম অফ ভার্ব রিপেয়ার, উত্তর কী হবে, রিপেয়ার্ড, V3 ইউজ করতে হবে, ক্লিয়ার? গেট ইওর সাইকেল রিপেয়ার্ড। নেক্সট প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন আজকের 10 নম্বর প্রশ্ন, খুব সহজ। দ্য বয় ইজ অনেস্ট, ছেলেটি সৎ, মেক ইট নেগেটিভ, খুব সোজা, একদম সোজা প্রশ্ন। যে একটা প্রশ্নও পারোনি আজকে, তারও কিন্তু এই প্রশ্নটি পারা দরকার। ছেলেটি সৎ, এর নেগেটিভ কী হবে? তোমরা এতদিনে শিখেছো নেগেটিভ করার সময় বা যে কোনোভাবে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করার সময় তার অর্থকে রাখতে হয় অপরিবর্তিত, তার অর্থের কোনো রকমের কোনো পরিবর্তন ঘটানো সম্ভব নয়। তাহলে দ্য বয় ইজ অনেস্ট কী হবে নেগেটিভ সেন্টেন্স? ছেলেটি সৎ, তার মানে কি নাবাচক করতে হবে, এটা না যোগ করতে হবে, অর্থকে অপরিবর্তিত রেখে। দ্য বয় ইজ অনেস্ট। আর 10 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের উত্তরের জন্য, 10 সেকেন্ড সময় থাকলো। দ্য বয় ইজ অনেস্ট কী হবে? মানে ছেলেটি অসৎ নয়, এই তো উত্তর, ছেলেটি অসৎ নয়। দ্য বয় ইজ নট ডিসঅনেস্ট, অসতের বিপরীত করলাম, যেমন সতের বিপরীত করলাম অসৎ বাংলাতে, অনেস্টের বিপরীত করলাম ইংরেজিতে ডিসঅনেস্ট, আগে একটা নট বসিয়ে দিলাম, নট ডিসঅনেস্ট তার মানেই তো অনেস্ট, নট ব্যাড তার মানেই তো গুড, তাই না? দ্য বয় ইজ নট ডিসঅনেস্ট, এই হচ্ছে আমাদের মক টেস্টে 10 নম্বর প্রশ্ন।
পুরো 20 মিনিটের মক টেস্ট ছিল। তোমরা 10টা প্রশ্ন ডেফিনেটলি শিখেছো। ভয়েস চেঞ্জের জায়গাটা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হোক না, তার মধ্যে কিন্তু দুটো ভয়েস চেঞ্জ তোমরা শিখলে। একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ, যেখানে তোমরা কি করছিলে না অ্যাম ইজ আর যোগ করে V3 করলে। আবার সিম্পল পাস্ট টেন্স হি কিল্ড দ্য স্নেক, এটা সিম্পল পাস্ট টেন্স ছিল, তার ভয়েস চেঞ্জও শিখলে। এই জায়গাটা যদি তোমাদের ক্লিয়ার করা দরকার থাকে, আরেকবার ব্যাকে যাও, কিছুটা ব্যাকে গিয়ে পুনরায় দেখে নাও, জায়গাটা কিন্তু ক্লিয়ার হবে অবশ্যই। পরে কিন্তু আবার এই ধরনের প্রশ্ন আমি দেবো। এই 10টা প্রশ্নে কার ক নাম্বার ঠিক হলো মেন কমেন্ট বক্সে জানাও। আর দুটো মক টেস্ট থাকবে, সেই দুটো মক টেস্ট ভালোভাবে দেবে। আগের মক টেস্টগুলোকে রিপিটে 1 দিন 2 দিন সময় দাও, মক টেস্টগুলোকে পুনরায় দাও, তোমাদের কিন্তু টোটালি মুখস্থ হয়ে যাবে। আমি প্রশ্ন হয়তো কিছুটা ঘুরিয়ে দেবো, কিছু জিনিস বাড়তি অ্যাড করবো, সেটা বলবো, কী করা যায় সেটা বলবো, জানাবো সব কিছুই। আর ডিগ্রি চেঞ্জের নেক্সট ক্লাস খুব জলদি আসছে, মোটামুটি ক্লাস রেডি, আমি রেকর্ডিং করব এবং দিয়ে দেবো। তো যদি কারো ডিগ্রি চেঞ্জের আগের ক্লাসটা না করা থাকে, তো ডেফিনেটলি সেই ক্লাসটি করে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।